তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজ শুরু করছি তার পরবর্তী পার্ট থেকে। তো চলো দেখে নাও অঙ্কগুলো। আগের অঙ্কগুলো বুঝতে আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো এখন আমি যেটা শুরু করছি 1 নম্বরেরটা লক্ষ্য করো। তোমাদের বই চলে এসছে নাকি জানি না, যদি বই না চলে আসে তোমরা ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো। বই আসলে একবার রিভিশন দিয়ে নিলেই হবে। একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছে। তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কতটা অংশ ব্যবহার করেছেন? মানে কিছুটা অংশে ধান, কিছুটা অংশে পাট লাগিয়েছেন। ধানের পরিমাণ হচ্ছে 2/15 অংশে ধান আর 7/15 অংশে পাট লাগিয়েছেন। তো চলো এখানটায় আমরা যোগটা করে ফেলি। মোট কত অংশ বলেছে, মোট থাকা মানেই আমাদেরকে যোগ করতে হবে। তো এখানে মোট কত অংশ করেছেন দেখে নিই। দেখো আমি স্ক্রিনটা বড় করে দিলাম। 2/15 আর এখানে 7/15, দুটোর নিচে 15, তাহলে নিচে 15 বসিয়ে দিলাম। 2 এখানে 7 যোগ করলে হয়ে গেল 9। 9/15 অংশ ব্যবহার করেছিলেন। একদম ইজি, এরকম কোশ্চেন করে নিতে পারবে। নেক্সট চলে যাচ্ছি, দেখো পরবর্তী মান নির্ণয় করা। এই জিনিসগুলো তোমরা নিজেরাই করতে পারবে, একদম সোজা আগেরটার মতন। তো আমি তাও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি চয়েরটা দেখাচ্ছি, ঠিক আছে? ধরো চয়েরটা দেখাচ্ছি, তাহলে 9 9 9 তিনটে 9 আছে, 9 9 9 তিনটে 9 আছে। তাহলে এখানে আমি প্রথমে লিখে নিলাম নিচে 9। এবার 2 প্লাস 1 প্লাস 4, 4 1 5 6 7, তাহলে উত্তর হবে 7/9। এরকম করে প্রত্যেকটাই করতে পারবে, এগুলো আমার দেখানোর কোনো রকম কোনো দরকার নেই। চলো চলে যাচ্ছি নেক্সট। লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। তাহলে এখানটায় দেখো একটা জিনিস লক্ষ্য করো, নীল যেগুলো দাগ দেওয়া আছে, 0-র পরে আছে 2, তাই তো? 0-র পরে 2, এই যে এই পোর্শনটা, 0-র পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, এরকম করে চলতে যাতে 6-এর পরে 8, 8-এর পরে 10, মানে 2 ঘর 2 ঘর করে বাড়তে থাকছে। নিচের দিকে লাল পোর্শনটা লক্ষ্য করো, 0-র পরে 3, 3-এর পরে 6, 6-এর পরে 9, মানে 3 3 করে বাড়ছে, কিন্তু প্লাস 3 করে বাড়ছে। 9-এর পরে 12, 12-এর পরে 15, এরকম করে 3 3 করে বাড়ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখাচ্ছে, দেখো 2 ঘর করে লাফালে পাচ্ছি 2 4 6 8 10 12 14 16 18 20 22, এরকম করে 2 ঘর করে করে যাব। 3 ঘর করে লাফালে 3 6 9 12 15 18 21, এরকম করে ডট 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 ঘরে যাব। তাহলে 2-এর গুণিতকগুলো কী কী দেখো, এই পোর্শনটা একটু দেখার আছে। যেটা 2-এর গুণিতকগুলো কী কী, 2 4 8 6 10 14 12 18, এগুলো সব 2-এর গুণিতক। 3-এর গুণিতকগুলো কোনগুলো, 3 9 6 12 18 15, এগুলো সব হচ্ছে 3-এর গুণিতক। এবার বলছে 2 আর 3-এর সাধারণ গুণিতক, মানে হচ্ছে 2-এর ঘরেও আছে 3-এর ঘরেও আছে, মানে 2-এর গুণিতকের ঘরেও আছে 3-এর গুণিতকের ঘরেও আছে। এমন সংখ্যাগুলি হচ্ছে 2 এবং 3-এর সাধারণ গুণিতক বা কমন গুণিতক, ঠিক আছে? তো কমন গুণিতকগুলো কোনটা সেটা এখানে, কমন ফ্যাক্টর বা কমন গুণিতকগুলো কোনটা সেটা এখানে দেখব। দেখো এখানে 6 12 আর হচ্ছে 18, এইটা তোমার 2-এর গুণিতকের ঘরেও পড়ছে 3-এর গুণিতকের ঘরেও পড়ছে। তাহলে এই তিনটে হচ্ছে 2 আর 3-এর সাধারণ গুণিতক। তাহলে এখানে লিখে নিচ্ছি 6 12 আর 18, ঠিক আছে? এই তিনটে হচ্ছে সাধারণ গুণিতক। চলো চলে যাচ্ছি নেক্সট পেজে। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতকগুলো পাই 6 12 18। এখানে যদি আমরা ওই ছকটাতে আরও সংখ্যা লিখতাম তাহলে কিন্তু আরও গুণিতক পেতাম, মানে আরও যখন বাড়াতে বাড়াতে লিখতাম, এগুলো তো আর আমরা বাড়াইনি, এগুলো যদি আরও বাড়াতাম তাহলে আরও সংখ্যা পেতাম, 6 12 18 ছাড়াও আরও অনেক সংখ্যা পেতাম। যতটুকুন সংখ্যা এখানে লিখেছি তার মধ্যে এখানে 6 12 18ই পাচ্ছি। তাহলে 3 আর 5-এর সাধারণ গুণিতকগুলো কত, এখানে আমাকে প্রথমে 3-এর গুণিতকগুলো লিখে নিতে হবে। তাহলে দেখো লিখে নিচ্ছি 9 12 15 18, ঠিক আছে? 21 24 27 30, আরও আছে অসংখ্য। 5-এর গুণিতকগুলো কি, মানে গুণিতক কাকে বলে, 3 একে 3 3 2 6 3 3 9 3 4 12, 3-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে যেই সংখ্যাগুলো পাই সেগুলো সবই হচ্ছে
তিনের গুণিতক। 2-এর সাথে যে সংখ্যাগুলো যে কোনো সংখ্যা গুণ করলে আমরা যে উত্তরগুলো পাই সেটা হচ্ছে 2-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতকগুলো কী কী? সেমভাবে পরপরই লিখবো। আমরা প্রথমে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, ঠিক আছে? এরকম করে চলতে থাকবে। 5-এর গুণিতকগুলিও হচ্ছে আমার অসংখ্য, ঠিক আছে? 3 আর 5-এর সাধারণ গুণিতকগুলো তাহলে কি? দেখো এখানে 15টা হচ্ছে সাধারণ গুণিতক, দুটোতেই আছে, ঠিক আছে? তারপরে 30টা হচ্ছে সাধারণ গুণিতক, দুটোতেই আছে, তাহলে লিখবো 15, 30, আরও অনেক আছে, ঠিক আছে? এরকম লিখতে লিখতে অনেক হবে, তো আমরা সব তো লিখবো না, আমরা এইটুকুনি লিখবো। এবার দেখো 3 আর 4-এর দুটো সাধারণ গুণিতক হলো, দুটো জানতে চেয়েছে, তাহলে আগে 3-এর গুণিতকগুলো এখানে লিখে নেব, তারপরে 4-এর গুণিতকগুলো লিখে নেব। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, ঠিক আছে? এরকম করে। আর এদিকে হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, আচ্ছা দুটো চেয়েছে, তাহলে এখানে দেখো একটা হচ্ছে 12, এই দুটোতেই আছে, 24, এই দুটোতেই আছে। তাহলে 3 আর 4-এর সাধারণ গুণিতকগুলো হলো 12 এবং 24, দুটো জানতে চেয়েছে, 12 এবং 24। সেমভাবে তোমরা 4 এবং 6-এরটা বার করবে, 10, 15-এর বার করবে, 8, 6-এর বার করবে। এগুলো সবগুলো কিন্তু আমি করে দিচ্ছি না, তো সবগুলো তোমরা অবশ্যই নিজেরা করে নেবে। পরেরটার ক্ষেত্রে লক্ষ্য করো, কি বলছে? নানাভাবে সাজায়। আমরা 6 জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। আমরা এইভাবে দাঁড়ালাম, বিভিন্ন সারিতে দাঁড়াতে বলেছে, মানে একটা সারির মধ্যে সবাই দাঁড়াবো এমন নয়। 6 জন খেলছিলাম, তো আমরা বিভিন্ন সারিতে এইভাবে দাঁড়ালাম, কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নয়। প্রথম সারিতে দেখো আমার 2 জন বন্ধু, আর দ্বিতীয় সারিতে 4 জন বন্ধু, সমান সংখ্যক নেই, তাই এইভাবে হবে না। তখন আমরা দাঁড়াই প্রতি সারিতে 3 জন করে, এখানে 3 জন, এখানে 3 জন। তাহলে বা আমরা দাঁড়াতে পারি প্রতি সারিতে 2 জন করে, ঠিক আছে? বা প্রতি সারিতে 6 জন, মানে একটাই সারি করছি তাতে 6 জন, ঠিক আছে? আর নয়তো আমরা দাঁড়াতে পারি, সেটা হচ্ছে এক একজন করে এক একটা সারিতে। তাহলে এরকম করে 6টা লাইনে আমরা 6 জন দাঁড়িয়েছি। বুঝতে পারলে এই জিনিসটা? এরকম করে হয়ে গেল এতদূর কোশ্চেন পর্যন্ত। তাহলে এক্ষেত্রে দেখো লক্ষ্য করলে 6কে আমরা কোন কোনভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে 2 × 3, মানে এখানে দুটো লাইন, ঠিক আছে? এখানে হচ্ছে দুটো লাইন, এই যে দুটো লাইন, 3 জন 3 জন করে, তাই 2 × 3। এখানে 3টে লাইন, 2 জন 2 জন করে, তাহলে 3 × 2। এখানে একটা লাইন 6 জন করে, তাহলে 1 × 6। এখানে 6টা লাইন, একজন একজন করে, তাহলে হচ্ছে 6 × 1। এরকম করে আমরা 6কে এইভাবে ভাঙতে পারি, এইভাবে আমরা 6 জন দাঁড়িয়ে থাকতে পারি। তাই 6-এর গুণিতকগুলো আমরা কী কী পেলাম? 1, 2, 3, 6, এগুলো হচ্ছে গুণনীয়ক, গুণিতক নয়। গুণিতক কোনগুলো? 6-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা পাবো গুণিতক। যে কোনো সংখ্যা 6-এর সাথে 25 গুণ করলেও যেই সংখ্যাটা পাবো সেটা হবে গুণিতক। 6-এর সাথে 1 গুণ করলে যেই উত্তরটা পাবো সেটাও হবে গুণিতক। 6-এর সাথে 100 গুণ করলে যেটা পাবো সেটাও হবে 6-এর গুণিতক। আর 6কে কোন কোনভাবে ভাঙতে পারবো, ঠিক আছে? 6-এর মধ্যেই কোন কোনভাবে ভাঙতে পারবো আমরা, তবে 6 পাবো, সেটা হবে আমার 6-এর গুণনীয়ক, ঠিক আছে? কোন কোন সংখ্যার গুণফল হিসেবে আমরা 6কে পাবো, উত্তরে 6 পাবো, সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা হয় নির্দিষ্ট, আর যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা হয় অসংখ্য। এই পোর্শনটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? যদি আমরা 4 জন থাকতাম তবে কতভাবে প্রতি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম সেটা এঁকে দেখায়। 4-এর গুণিতকগুলো কী কী? 1, 2 আর 4। একটা লাইনে 4 জন দাঁড়াতে পারতাম, 4টে লাইনে 1 জন করে দাঁড়াতে পারতাম, আর দুটো লাইনে 2 জন করে দাঁড়াতে পারতাম। তাহলে 4-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2 আর 4। 4-এর গুণনীয়কের সংখ্যা কটা? 3টা।
তাহলে গুণনীয়কের সংখ্যা সবসময় নির্দিষ্ট, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে মিনিমাম 2টোই হবে, তার বেশি হতে পারে কিন্তু কম নয়। মিনিমাম 2টো গুণনীয়কের সংখ্যা হবে। তাহলে গুণনীয়কের সংখ্যা সবসময় নির্দিষ্ট। 6 আর 4-এর সাধারণ গুণনীয়কগুলো কী কী দেখো। 6কে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি 6 কোন কোন সংখ্যার গুণফল হিসাবে ব্যবহৃত হতে পারে? 3, 1, 6 আর 2, এই সংখ্যাগুলোর মিলে আমরা 6কে তৈরি করতে পারি। তাহলে 6-এর গুণনীয়কগুলো হলো এগুলো, আর 4-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2 আর 4। তাহলে এই দুটো সাধারণ গুণনীয়ক কোনটা? 1 এবং 2। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6 এবং 4-এর সাধারণ গুণনীয়ক হলো, গুণনীয়কের সংখ্যা 2টি, 1 এবং 2। এখানে সংখ্যা জানতে চেয়েছে, তাহলে লিখব 2টি। এগুলো তোমরা ভুল করতে পারো, তাই আমি করে দিচ্ছি। 8-এর গুণনীয়কগুলো দেখো কত হচ্ছে, তোমরা উত্তরের সাথে একটু মিলিয়ে নেবে, মানে আমি যেগুলো উত্তর করে দিচ্ছি সেগুলোর সাথে মিলিয়ে নেবে। 8কে আমরা ভাঙতে পারি 1, 8, 2, 4, আর ভাঙতে পারি 3, আর কিছু সংখ্যা হচ্ছে না, তাহলে আমরা 1, 2, 4 আর 8 হলো 8-এর গুণনীয়ক। 1, 2, 4, 8। দেখো আর কোনো সংখ্যাতে ভাঙতে পারছি না। 7-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 এবং 7, আর কোনো সংখ্যা না। 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3 আর 9, কারণ দেখো 9কে 1 আর 1 ইন্টু 9 লিখতে পারি, 3 ইন্টু 3 লিখতে পারি, তাই তো? তাহলে এই দুটোই হচ্ছে 9-এর গুণনীয়ক। 6 এবং 8-এর সাধারণ গুণনীয়কগুলো কী কী? 6কে ভাঙলে কী কী পাই আমরা? 6কে ভাঙলে পাই আমরা হচ্ছে 2, 3, 1, 6। তাহলে এবার 8-এর গুণনীয়ক কী ছিল? 1, 2, 4, 8, আর 6-এর 1, 2, 3, 6। তাহলে কমন সাধারণ গুণনীয়কগুলো কী কী? 1, 2 লিখে দেবো, 1 আর 2, ঠিক আছে? 5 আর 7-এর কী কী? 5কে 1 আর 5 দিয়ে ভাঙা যায়, 7কে 1 আর 5 দিয়ে 1 আর 7 দিয়ে ভাঙা যায়। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1। 6 আর 9-এর কি? 6কে ভাঙা যায় 1, 2, 3 এইটা দিয়ে, আর 9কে 1, 3 আর 9 দিয়ে। তাহলে আমি সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 3, ঠিক আছে? এরকম করে এই কোশ্চেনটা কিন্তু করতে হবে। তোমরা এই উত্তরগুলো দেখে দেখে করে নিতে পারো, আগে মিলিয়ে নেবে, মানে তোমরা নিজেরা করবে, করার পরে মিলিয়ে নেবে। দেখে দেখে টুকে দিলে কিন্তু জিনিসটা শিখতে পারবে না, ঠিক আছে? কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি আবার সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে দেবো। তাহলে নেক্সট চলে যাচ্ছে, দেখো গাছে উৎপাদক খুঁজি। এখানে লক্ষ্য করো একটা গাছ দিয়েছে, ঠিক আছে? সেখানে ধরো নাম্বার লিখে দিয়েছে 7। 7কে আমরা উৎপাদকে বা গুণনীয়কে যেটা বলছি, গুণনীয়কে ভাঙতে পারি 1 এবং 7-এ। 15কে ভাঙতে পারি 1, 3 আর 5 দিয়ে। 5কে ভাঙতে পারি 1 আর 5 দিয়ে। 8কে ভাঙতে পারি 2 এবং 4 দিয়ে। যেই সংখ্যাগুলো দিয়ে 8কে ভাঙা যায়, বা যেই সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে ভাঙা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে ওই প্রধান সংখ্যাটার গুণনীয়ক, ঠিক আছে? তাহলে এখানে দেখো উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও 1। কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা এবং 1, যেমন 7-এর গুণনীয়ক বা উৎপাদক কি? 1 এবং 7, মানে সেই সংখ্যা এবং 1, যেমন 7-এরটা। আবার কিছু সংখ্যার উৎপাদক 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যাও আছে। উৎপাদকের গায়ে দেখি 15-এর উৎপাদক 1, 3, 5 এবং 15। 8-এর উৎপাদক 1, 2, 4, 8। 15, 8 সংখ্যা দুটিতে 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে, এদের যৌগিক সংখ্যা বলে। যেই সকল সংখ্যাগুলোতে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকছে তাদেরকে আমরা বলছি যৌগিক সংখ্যা। কিন্তু যাদের কোনো আলাদা উৎপাদক থাকছে না, 1 এবং সেই সংখ্যাই শুধু উৎপাদক, তাদেরকে আমরা বলছি যে তারা মৌলিক সংখ্যা। কিন্তু 1-এর ক্ষেত্রে উৎপাদক দুটো আলাদা নয়, মানে ধরো 1কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? 1 ইন্টু 1, মানে একটাই 1 পাচ্ছি। তাহলে 1-এর ক্ষেত্রে তো সেটা সেই সংখ্যা এবং 1 হচ্ছে না, শুধু একটাই উৎপাদক। শুধুমাত্র 1-এর ক্ষেত্রেই একটাই উৎপাদক, বাকি যে কোনো সংখ্যায় হচ্ছে দুটো করে উৎপাদক থাকে। 1 মানে মিনিমাম দুটো করে উৎপাদক থাকে, 1 এবং সেই সংখ্যা। কিন্তু 1-এর ক্ষেত্রে একটাই উৎপাদক, তাহলে একটা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, ঠিক আছে? এই কোশ্চেনটা বুঝতে পারলে। এখানে 6কে দেখো ভাঙছে,
ছয়কে ভাঙলে পাবো আমি 1 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙতে পারি, 3 দিয়ে ভাঙতে পারি। 14কে 1 দিয়ে, 2 দিয়ে, 7 দিয়ে আর একটা 14 দিয়েও করতে পারি, কিন্তু এখানে নেই অপশান আর জায়গা ঘর, ওই জন্য আমরা এখানে লিখতে পারছি না। তো এটাই লিখলাম আপাতত। 20কে দেখো 2 দিয়ে ভাঙতে পারি, আর ভাঙতে পারি হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 10, ঠিক আছে। 10কে আবার ভাঙতে পারি 1, 2, 5, ঠিক আছে। তাহলে এই ছোট সংখ্যাগুলোকে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যৌগিক, এটাও যৌগিক, এটাও যৌগিক আর এটাও যৌগিক। চারটেই কিন্তু আমাদের যৌগিক সংখ্যা, কোনোটাই কিন্তু মৌলিক সংখ্যা নয়। নেক্সট চলে যাচ্ছি পরের পেজে। এক্ষেত্রে দেখো 21কে ভাঙছি, তাহলে 21কে ভাঙলে পাবো হচ্ছে 1, 3, 7, 1, 3, 1, 11, 1, 2, 5, 1, 17। এটা তাহলে যৌগিক, এটা মৌলিক, এটা মৌলিক, এটা যৌগিক, এটা আবার মৌলিক, ঠিক আছে। এবার বলছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কাকে বলে? এক্ষুনি বললাম, যেই সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাদেরকে আমরা বলছি মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 9 হবে না, 10 হবে না, 11, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31কেও ভাঙা যায় না, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39, 39কে না, 39কে ভাঙা যায় 3 দিয়ে, 40, 41, 42, 43কে ভাঙা যায় না, 45, 47, 47কে ভাঙা যায় না, 48, 49, 49কে ভাঙা যায় 7 7-তে। তাহলে এই হয়ে গেল আমার সংখ্যা, ঠিক আছে। যৌগিক সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো বাদ দিয়ে এবং 1 ছাড়া বাকি যা যা সংখ্যা থাকছে সবগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা এই জিনিসটা একটু নোট করে নিতে পারো যদি ভুল হয়। কটা সংখ্যা হচ্ছে দেখো, মৌলিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। 15টা মৌলিক হচ্ছে। তাহলে তোমার বাকি 34টা হবে যৌগিক সংখ্যা, ঠিক আছে। 1কে কিন্তু যৌগিকও লিখবো না, মৌলিকও লিখবো না, তাহলে আর বাকি 34টা হবে যৌগিক সংখ্যা। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া প্রত্যেক যৌগিক সংখ্যা মৌলিকও হতে পারে না, 2 ছাড়া প্রত্যেকটা জোড় সংখ্যা বলেছে। দেখো 2 ছাড়া প্রত্যেকটা জোড় সংখ্যা মানে তোমার 6, 8, 10, হ্যাঁ 2 ছাড়া প্রত্যেকটা জোড় সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, এগুলো প্রত্যেকটা কিন্তু যৌগিক, মানে এদের সকলকে এক সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। অবশ্যই এরা কিন্তু মৌলিক। আর কিছু দিয়ে ভাগ করা যাক আর না যাক, জোড় সংখ্যাকে কিন্তু সবসময় 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই এগুলো সব যৌগিকই হচ্ছে, মৌলিক হবে না, কোনোটাই মৌলিক হবে না, শুধুমাত্র 2টা হচ্ছে মৌলিক। মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা একমাত্র হচ্ছে 2, এক্ষুনি বলছিলাম মৌলিক জোড় সংখ্যা একমাত্র হচ্ছে 2, ঠিক আছে। নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল, কোন তলটি বক্রতল লিখি। তাহলে আমাদের আগে জানতে হবে যে তলকে সমতল আর বক্রতল কখন বলবো। যখন আমরা কোনো জিনিসের ওপরে হাত বোলাবো সেটা যদি সমান মনে হয়, হাতের
তালু যদি আমাদের বেঁকে না যায়, মানে আমরা যখন হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করব তখন যদি আমাদের হাতের তালু মানে যেটা আমাদের হাতকে তুমি মেঝের ওপরে রাখো, তাহলে হাত যেটা সেটা যদি এইরকমভাবে থাকে তাহলে এটাকে বলবো, মানে হাত মানে আমি বলতে চাইছি এই যে এইটা, আমি হাত খুব ভালো করে আঁকতে পারছি না, তো এই হাত যদি সমানভাবে থাকে মেঝের উপরে এরকম লম্বাভাবে মেঝের উপরে থাকে তাহলে সেটা হবে সমতল। যে কোনো জিনিসের উপরে স্পর্শ করার সময় যদি এইভাবে সমতলভাবে থাকে সেটা হবে সমতল। আর কোনো সময় আমরা কোনো জিনিস স্পর্শ করার সময় যদি সেক্ষেত্রে আমাদের হাতটা এই রকমভাবে থাকে, ঠিক আছে, বা এরকম বেঁকে বেঁকে থাকে, সেক্ষেত্রে আমাদের সেই তলটা আমাদের বুঝতে হবে বক্রতল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো লক্ষ্য করে আমরা যদি কয়ের ছবিটা দেখি, কয়ের 1 নম্বর অংশে যদি হাত দিই এটা কিন্তু সমান, হাতটা এরকমভাবে থাকবে, তাহলে এটা সমতল। 2 নম্বর অংশেও সমান, 3 নম্বর অংশেও সমান। ক্ষয়ের ছবিটারও 3টে অংশেই সমান, 1 2 3 3টে অংশে কিন্তু সমতল। ঠিক আছে, গয়েরটার ক্ষেত্রে দেখো 1 নম্বর তলটার ক্ষেত্রে আমাদের হাতটা কিন্তু একটু বেঁকে যাবে এরকম করে, তাহলে 1 নম্বর তলটা হচ্ছে বক্রতল, 2 নম্বর তলটা কিন্তু আবার সমতল। ঠিক আছে, এটা কিন্তু নোট করে নেবে, আমি বলে দিচ্ছি বিষয়গুলো, তোমরা কিন্তু পরে ভুল করবে। 1 নম্বর তলটা, এটাকে এই ছবিটাকে বলা হচ্ছে শঙ্কু, এটা হচ্ছে একটা শঙ্কুর ছবি। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু বা টোপর তোমরা দেখেছো, বরের টোপর। ঠিক আছে, বিয়ে করতে চাই বরের টোপর। তারপরে হচ্ছে তোমার আইসক্রিম খাও, আইসক্রিমের কোন আইসক্রিম বলে যেগুলো, কোন আইসক্রিম, সে কোন আইসক্রিম দেখবে ওর যদি আমরা কোন আইসক্রিমের যে অংশটা আমরা ধরে খাই সেই অংশটা কিন্তু সমতল, কিন্তু আইসক্রিমটার যখন আমরা এরকম ধরে খাই তো আমরা নিজের পোর্শনটা, এইখানে আইসক্রিম দেওয়া থাকে আর এইটা বিস্কুটের মতন থাকে এই পোর্শনটা, এই অংশটা যখন ধরবো তখন দেখবে হাতটা আমাদের বেঁকে যাচ্ছে, দিয়ে যখন আমাদের এই পোর্শনটুকু এত দূর খাওয়া হয়ে যাবে, এত দূর পোর্শন খাওয়া হয়ে যাবে, তখন আমরা যদি এই কোণটাকে উল্টো করে রাখি, মানে আমরা যদি এই কোণটাকে এইরকমভাবে লম্বা করে মেঝের উপরে রাখি বা হাত দিয়ে এই পোর্শনটায়, তাহলে দেখবে এই পোর্শনটা সমতল হচ্ছে, সমান হচ্ছে, তার মানে এটা সমতল। তাহলে 1 নম্বর অংশটা হবে বক্রতল, 2 নম্বর অংশ হবে সমতল। ঘয়ের ক্ষেত্রে দেখো 1 নম্বর অংশ হবে বক্রতল, 2 নম্বর হবে সমতল। ঠিক আছে, এটা গ্লাসের ছবি আছে একটা, এটাকে বলে চোং আকৃতি। ঠিক আছে, এগুলো লিখে রাখবে কিন্তু বইয়ের মধ্যে বা হচ্ছে খাতায় লিখে নোট করে রাখবে, এটা হচ্ছে চোং আকৃতি। এটা ফুটবলের গায়ে হাত দিলে আমরা হাত আমাদের একটু বেঁকে যায়, তাহলে এটা বক্রতল। এখানে হাড়ির তলা, চয়েরটা দেখো হাড়ির তলাও হবে বক্রতল। ব্ল্যাকবোর্ড, এটা হবে সমতল। ঠিক আছে, বর্গীর জ, বইয়ের ওপরের অংশ, এটাও হবে সমতল। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা হয়ে গেল। তাহলে আমাদের চ্যাপ্টার এখানে আপাতত শেষ, পরের দিন আমি শুরু করছি নতুন চ্যাপ্টার সহজে গ্রামের জনসংখ্যা গুণি, এখান থেকে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।